টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি বেঙ্গল লাইন। রাজস্থানে বাংলাদেশের সন্দেহে গ্রেফতার করা হয়েছে একজনকে। অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পাঠানো হলো মালদার যুবককে। পাশাপাশি ফের এনআরসি নোটিশ দেওয়া হলো কোচবিহারের এক বাসিন্দাকে। অভিযোগ, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন নিশিকান্ত দাস নামে ওই ব্যক্তি। রাজস্থানে বাংলাদেশের সন্দেহে গ্রেফতার এক। অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পাঠানো হলো মালদার যুবককে। 21 বছরের আমির শেখ মালদা জেলার কালিয়াচক থানার জালালপুরের বাসিন্দা। জানা যাচ্ছে, প্রায় 3 মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে পাড়ি দেন আমির। দীর্ঘ 4 মাস জেল খাটার পর 4 দিন আগে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে আমির আটক বাংলাদেশে। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে করজোড়ে তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেবার আর্জি জানাচ্ছেন আমির। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে, 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। ভোটার, আধার, ঠিকানার প্রমাণপত্র সহ একাধিক নোটিশ ছিল তার সঙ্গে। অভিযোগ, ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও রাজস্থান পুলিশ তাকে বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেফতার করে। আমরা তো এখানে পূর্বপুরুষ এখানে বাস করি, এখানে থাকি, অনেকদিন ধরেই থাকি, প্রায় 400 বছর থেকে এখানে থাকে। আমাদের বাড়ির দলিলপত্র সব আছে, ঠিক আছে কি না? তারপরও আমাদের ছেলেটা, আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গিয়েছিল। কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে বসে কান্নাকাটি করছে আর বলছে কথাগুলো, আমরা দেখলাম ভিডিও কলে। তো আপনারা কি চান? আমরা চাই যে বাড়ি আসুক। এই ঘটনার পর শোকে স্তব্ধ জালালপুর। স্থানীয়দের দাবি, আটক আমির শেখ জালালপুরের বাসিন্দা, কর্মসূত্রে গিয়েছিল রাজস্থানে। সেই ছেলেটা কাজে গিয়ে ওখানে পুলিশ বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হয়। সেই ছেলেটাকে জিজ্ঞাসাবাদি করেছে যে আপনার আধার কার্ড রয়েছে, আধার কার্ড দেখেছে, ফ্যামিলিগত সব কিছুই দেখানো হয়েছে। তার শর্ত বাঙালি বলে ওনাকে পাঠিয়েছে থানায় প্রায় কোর্টে চালান করে ওনাকে ধরেন 2 মাস জেল দিয়েছে। দেওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইন্ডিয়ান ফোর্স রয়েছে বাংলাদেশ বর্ডার, ওনাকে বর্ডারে ট্রান্সফার করা হয়েছে। বর্ডার থেকে ইন্ডিয়ান ফোর্স ওনাকে বাংলাদেশ পার করে দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখলাম যে ছেলেটা খুব কান্নাকাটি করছে যে আমাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। পাশাপাশি ফের এনআরসি নোটিশ দেওয়া হলো কোচবিহারের এক বাসিন্দাকে। অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট এনআরসি নোটিশ পাঠালো কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকার বাসিন্দা নিশিকান্ত দাসকে। নোটিশে উল্লেখ রয়েছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তিনি। যদিও নিশিকান্তের দাবি, তিনি বংশ পরম্পরায় ভারতের বাসিন্দা। নিশিকান্তকে দ্রুত ভারতীয় নাগরিকত্বের যাবতীয় নথি জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। তখন ওই বাড়িতে এসে প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে গেছি, দেখাইছি পরে দারোগাই বললো যে আর কোনো চিন্তা নাই, আমি পাইছি বাংলাদেশি না, কুচবিহারের মানুষ, এতে কাম করবার আইসেন, কাম করি তাহেন, আর কোনো চিন্তা নাই। তখন আমি কাম করতে দিই, 6 মাস কাজ করলাম এখানে। 6 মাস কাজ করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন এই 25-26 বছর পরে এই যে কোর্টের থেকে নোটিশটা আইল। নোটিশ দেওয়া নিয়ে সরব হয়েছেন উদয়ন গুহ, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল সিনহাও। 30 বছরের আগে তিনি অসমে গিয়েছিলেন, তো সেই সময় অসম সরকার কি করেছিল যদি ভারতীয় না হয়? এই রকম একেবারে নিচু তলার সাধারণ মানুষ, তাদের উপর এই ধরনের অত্যাচার জুলুম চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো। সময় হয়েছে বাঙালিদেরকে রাস্তায় নেমে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তৃণমূল এখন ব্যাপার হচ্ছে বাঁচার জন্য নানাভাবে এখন খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করছে। সেই কারণে কুচবিহারে মিথ্যা আপনার জাল নোটিশ পাঠিয়ে দিয়ে, সেই জাল নোটিশ তৃণমূল তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে নানাভাবে লোকের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে।
26 বছর আগেও নিশিকান্ত দাসকে নোটিশ দিয়েছিল অসম সরকার। সেই সময় ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেওয়া হলে ছেড়ে দেওয়া হয় তাকে। নতুন করে আবারও নোটিশ মেলায় চিন্তার ভাঁজ নিশিকান্তের পরিবারের কপালে। নিউজ টাইম। শাশুড়িকে মা সাজিয়ে ভারতের ভোটার হয়েছিলেন বাংলাদেশের রেজাউল মন্ডল। সম্প্রতি তিনি বাংলাদেশে ফিরে গিয়েছেন। এই ঘটনায় বাগদা থেকে তার স্ত্রী শেরফুল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শিলিগুড়ির খড়িবাড়িতে গ্রেফতার বাংলাদেশি যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণের নথি। ভারতের ভোটার বাংলাদেশের বিএনপি নেতা। উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি গ্রামে বাংলাদেশের বাসিন্দা রিজাউল মন্ডল শাশুড়িকে মা সাজিয়ে ভারতের ভোটার হয়েছিলেন। এই অভিযোগ পেয়ে ভোট কাটতে উদ্যোগী হয় প্রশাসন। সম্প্রতি স্ত্রীকে ফেলে ছেলেকে নিয়ে বাংলাদেশে পালিয়ে যায় রেজাউল। তিনি বাংলাদেশে ফিরে গিয়েছেন বলে দাবি করেছিলেন তার স্ত্রী। তিনি নিজেই দাবি করেছেন তার স্বামী বাংলাদেশি। তিনি প্রাথমিকভাবে বুঝতে পারেননি তার মাকে মা বানিয়ে এই দেশে ভোটার হয়েছিলেন। বাংলাদেশি বাসিন্দাকে আশ্রয় দেওয়া ও ভারতীয় নথিপত্র বানাতে সহযোগিতা করবার জন্য বাগদা থানার পুলিশ রিজাউলের স্ত্রী শেরফুল মন্ডলকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে। এদেশে ছিল কিন্তু পরে জানতে পারি বাংলাদেশ। মানে বিয়ের পরে জানতে পারি? হ্যাঁ হ্যাঁ। আপনার কতদিন আগে বিয়ে হয়েছে? তা 30 বছর আগে। 30 বছর আগে। উনি এখন কোথায় আছে? বাংলাদেশে চলে গেছে। কেন? অনেক আগেই চলে গেছে, কেন বলতে পারবো। কতদিন আগে চলে গেছে? বছর 1.5 হয়ে যাচ্ছে। বছর 2। আপনার কয় ছেলে মেয়ে? 3টে ছেলে। সন্ত্রাসবাদী বাংলাদেশি বা পাকিস্তান যাই হোক, বাংলা সেফ করিডর। বিএনপি নেতার ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশে ফিরে যাবে এবং শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকা বানানো প্রসঙ্গে কথা বললেন অধীর চৌধুরী। বিএনপি তো গণতান্ত্রিক দল, তারা ভোট চাই। তাদের নেতা এসে থেকেছে বলে ভারতবর্ষের নিরাপত্তার কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু এখানে সন্ত্রাসবাদীরাই নিজেরাই আছে। এটাকে তারা সেফ করিডোর মনে করে। পাকিস্তান এই বাংলাদেশ করিডোর হয়েই এর আগে যখন বাংলাদেশে পাকিস্তান সক্রিয় ছিল, আইএসআই সক্রিয় ছিল, এই বাংলাদেশকে বর্ডার করতো তাদের সন্ত্রাসবাদী পাঠানোর জন্য, নেপালকে তারা হাতিয়ার করতো সন্ত্রাসবাদী পাঠানোর জন্য। এগুলো হচ্ছে করিডোর। অন্যদিকে ফের খড়িবাড়িতে গ্রেফতার বাংলাদেশি যুবক। শিলিগুড়ির খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া খয়েরমুনির জোতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে এসএসবির জালে বাংলাদেশি যুবক। ধৃত যুবক অতীত রায় বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পিতার নাম গজেন্দ্রনাথ রায়। সূত্রের খবর, গত 6 মাস আগে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করার পর ধৃত খড়িবাড়িতে বসবাস করত। কাজের উদ্দেশ্যেই সে ভারতে এসেছিল বলে জানায় এসএসবি। রায়গঞ্জের এক এজেন্ট তাকে বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করে। ধৃতের হেফাজত থেকে বাংলাদেশের পরিচয়পত্র, বাংলাদেশের স্কুল সার্টিফিকেট, বাংলাদেশের একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড, মেমোরি কার্ড উদ্ধার করেছে এসএসবি। ওই বাংলাদেশি যুবককে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। নিউজ টাইম। বিহারে যদি 50 লক্ষের নাম বাদ পড়ে তাহলে বাংলায় 1,25,00,000 লক্ষের নাম বাদ পড়বে, কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই খবর নিয়ে ফিরবে একটা ছোট্ট বিরতির পরে। ফের রাজ্যে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরে। সেখানেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেলে মৃত্যু পতিত পালের। পঞ্চায়েত ভোটে হাতে আক্রান্ত, মামলা তুলে নেবার জন্য চাপ দেওয়া হচ্ছিল। 21শে জুলাই তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। শুক্রবার রাতে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। রেজিনগর থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ফের রাজ্যে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা। কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। যে কোনো খুন সেটা তো কোনো মতেই সমর্থন করা যায় না। মানুষকে অকালে তাদের জীবন কেড়ে নেওয়া, এদের একটা লোকাল ওইখানকার লোকাল ঝামেলায় যারা যে খুন হয়েছে সে তৃণমূল করে, আর যারা খুন করেছে তারা বিজেপি করত। 2 মাস আগে তৃণমূলের পতাকা ধরেছে লোকাল নেতাদের হাত দিয়ে। যে এখন প্রচার হচ্ছে যে তৃণমূলকে খুন করেছে। অ্যাকচুয়ালি ওদের এই যে প্রচার যে তৃণমূলকে খুন করছে, এটা ঠিক না। কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলেছেন শুনবো। কারণ গোটা তৃণমূলের দখলে হচ্ছে গোটা রেজিনগর।
বিজেপির ভোটার আছে ওখানটা, অস্বীকার করবো না। রেজিনার মতো জায়গায় কেউ যদি বলে বিজেপির হাতে কোন তৃণমূল, তো আমার কাছে এটা সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্য লাগবে। বেঙ্গল লাইন আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম অল দ্য টাইম। বিহারে যদি 50 লক্ষের নাম বাদ পড়ে তাহলে বাংলায় 1,25,00,000 নাম বাদ যাবে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে বাংলা। রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারীতে চেয়েছে বাংলা। বিহার SIR বিতর্কের মধ্যেই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিহারে যদি 50 লক্ষের নাম বাদ পড়ে বাংলায় 1,25,00,000 নাম বাদ যাবে। রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে বাংলা। বিহার SRI বিতর্কের মধ্যেই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিহার SIR বিতর্কের মধ্যেই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিহারে যদি 50 লক্ষের নাম বাদ পড়ে বাংলায় 1,25,00,000 নাম বাদ যাবে। কি দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের LOPও একটা ছোটখাটো গ্যারান্টার। আপনাদেরকে শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। পাল্টা তৃণমূলের তরফ থেকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শুনবো। আমি তো এখন অব্দি জানি ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনারের নাম জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারের জায়গায় যে শুভেন্দু অধিকারী বসে পড়েছে, এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারলাম। আপনাদের চ্যানেল মানে সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি। ভালো লাগছে শুভেন্দু অধিকারী নতুন পদ পেয়েছে, কারণ কি নাম উঠবে কি নাম বাদ যাবে এটা একমাত্র তো নির্বাচন কমিশন ঠিক করতে পারে। ও লিডার অফ অপোজিশন থেকে নির্বাচন কমিশনার হয়ে গেছে, এই জন্য আমার শুভেচ্ছা রইল। আগামী দিন 18 থেকে 12-তে নামিয়েছে বিজেপিকে, আগামী দিন 12 থেকে শূন্য নেওয়া হবে, তার জন্য আগাম শুভেচ্ছা রইল। এবং SIR হলে পশ্চিমবঙ্গে কি নাম বাদ যাবে আমি জানি না, এই রাজ্যের বুকে অসভ্যতামি করলে পশ্চিমবঙ্গের মানুষ জবাব দেবে। তবে বিজেপির মধ্যে SIR হচ্ছে বলেই আজকে শুভেন্দু যে দাদাগিরি করছিল তাকে ডানা খেতে দিয়েছে। সেই ছিল নিজের লোককে বসাচ্ছে। RSS বিজেপি শুভেন্দু বিরোধী বলে পরিচিত শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি রাজ্য সভাপতি পদে বসিয়েছে। অলরেডি বিজেপি তাদের নিজের দলের মধ্যে NRC চালু করেছে, সেই NRCর প্রথম কোপ পেয়েছে শুভেন্দু অধিকারী। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফের সংঘাতে শাসক দল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে 28 আগস্ট স্নাতকোত্তরের পরীক্ষা রয়েছে। পরীক্ষার সূচি নিয়ে আপত্তি টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা কেন, প্রশ্ন রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের। দিল্লির ইশারায় রাজনৈতিক অপকৌশল, বেনজির আক্রমণ টিএমসিপি নেতৃত্বের। পরীক্ষার সূচিতে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দলীয় কর্মসূচি দেখে পরীক্ষা স্থির হয় না, এমন হলে সব দলেরই কর্মসূচি দেখতে হবে, স্পষ্ট জানালেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফের সংঘাতে শাসক দল। যাদবপুরের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়। 28 আগস্ট স্নাতকোত্তরের পরীক্ষা রয়েছে। পরীক্ষার সূচি নিয়ে আপত্তি টিএমসিপির। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কর ভট্টাচার্য কি অভিযোগ করেছেন শোনাবো। এরা তৃণমূল ছাত্র পরিষদকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করে এবং অপোজিশন দলের ছাত্র সংগঠনের সঙ্গে তাদের গলায় গলায় ভাব, বিভিন্ন বিষয়ে তাদের স্বার্থন মাপ, এবং যারা পুলিশকে নিগ্রহ করে তাদের সঙ্গে এই ভিত্তিকে বসে মিটিং করতে দেখা যায়। তো এরূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার সেই সব নিয়ে মাথা ব্যথা না থাকলেও 28 তারিখ যেখানে প্রচুর জমায়েত হয়, প্রচুর ভিড় হয়, সেইখানে পরীক্ষা দেওয়া মানে কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা হ্যারাসমেন্ট তৈরি হওয়া, এবং সেখানে যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দিতে না পারে সেখানে ঘুরিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দোষারোপ করা আবার একটা সুযোগ খোঁজা, এই এদের প্রধান উদ্দেশ্য। আমি চাইবো না কোনো ছাত্রছাত্রীর কোনো সমস্যা হোক, কোনো ছাত্রছাত্রীরই এমন পরিস্থিতি তৈরি হোক যেখানে তাদের পরীক্ষা লেট হলো বা পরীক্ষা দিতে পারলো না এমন।
তাই আমি নিশ্চিন্তে আমি অনুরোধ করবো ভাইস চ্যান্সেলরকে এতে তিনি পরীক্ষার দিনটা বদল করেন এবং সার্বিকভাবে ভেবে পরিস্থিতির কথা বিবেচনা করে সাধারণ ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়ে তিনি যেন ছাত্রকামী সিদ্ধান্ত নেন, ছাত্র বিরোধী কোনো সিদ্ধান্ত না নেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে কি বলেছেন শুনবো। এটা আমার কাছে একবারে সম্পূর্ণ ভিত্তিহীন অযৌক্তিক অভিযোগ। তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ, এবং সেই বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে। এবং কোন ভিত্তিতে করে না, অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব। কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয়, তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব? আজকে তৃণমূল মনে করছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, তেমন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই সেটা বলতে পারে, এআইডিএসও সেটা বলতে পারে, বিজেপির ছাত্র সংগঠন সেটা বলতে পারে। তা আমরা দাঁড়াবো কোথায়? সুতরাং আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই। এসএফআই এর রাজ্য সভাপতি দেবাঞ্জন দের কি প্রতিক্রিয়া শোনাবো। 28 আগস্ট হাবভাবটা এমন যেন টিএমসিপির বাপের সম্পত্তি কলেজ ক্যাম্পাসগুলো, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো। ওদের রাজ্যের নেতা যেন ঠিক করে দেবে কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে না, কে পাশ করবে, কে ফেল করবে, কে কলেজে ভর্তি হবে, কে কলেজে ভর্তি হবে না। এই যে মাতব্বরিটা, এই যে দাদাগিরিটা, এই দাদাগিরিটা পশ্চিমবাংলার সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং স্কুল ক্যাম্পাসেও পরিচালন সমিতির দ্বারা, গভর্নিং বডির দ্বারা কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে এই দাদাগিরির মডেলটা তৈরি করেছে। সেই দাদাগিরিরই বহিঃপ্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের 28 আগস্টের পরীক্ষা বানচাল করবার যে শুরু করলো যে প্রক্রিয়াটা, ফেসবুক পোস্ট ইত্যাদি ইত্যাদি এসবের মাধ্যমে, এই দাদাগিরিরই বহি। কি বলছেন শিক্ষাবিদ পবিত্র সরকার শুনবো। আশ্চর্য ব্যাপার, একটা বিশ্ববিদ্যালয় এটা তার সারা বছরের রুটিন অনুযায়ী একটা পরীক্ষা স্থির করে, সেমেস্টার শেষ হয়, সেমেস্টারের পরে পরীক্ষা দিতে হয়। তো সেটা তো তাদের দলের প্রতিষ্ঠা দিবস এর সঙ্গে তার ঝগড়া হয়ে গেল, তার জন্য বিশ্ববিদ্যালয় দায়ী হবে এবং বিশ্ববিদ্যালয়কে অভিযোগ করতে হবে। রাজনীতি অবশ্যই করবে, কিন্তু অগ্রাধিকারটা কি হবে, আগে কোনটার জন্যে? এটা তারা পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, ক্লাস করবে তার জন্যে, না দল করবার জন্যে? সেইটা তারা ঠিক। মুর্শিদাবাদে ফের খুনের ঘটনা ঘটেছে। খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। কেন খুন করা হলো, কিভাবে খুন করা হয়েছে, এই খবর জানাবো একটা বিরতির পরে।